নিয়মনীতির তোয়াক্কা না করে রাজধানীতে ফ্লাইওভারের ওপরে বাস থামিয়ে চলছে যাত্রী ওঠানামা, দুর্ঘটনার আশঙ্কা। মানুষ এখানে নামতেছে এবং তারা পায়ে হাঁটতেছে, তাদের গতি আর গাড়িগুলি যে লেভেলে আসতেছে, তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। রানিং গাড়িগুলো আসতেছে, হার্ট ব্রেক সময় দেখা যায় হার্ট ব্রেক ধরতেও পারে না। মেয়র হানি ফ্লাইওভারে ওঠানামার জন্য বানানো হয়েছে অনুমোদনহীন সিঁড়ি, স্বেচ্ছাচারিতার অভিযোগ। পরিকল্পিতভাবেই দুর্ঘটনা ঘটার একটা উপাদান আমি তৈরি করে দিলাম। ফ্লাইওভারের স্ট্যান্ডার্ডে কখনোই আমার যাত্রী ওঠানামার মতো ব্যবস্থা কখনোই থাকা উচিত না বা থাকে না। একদিকে যেমন অবৈধ, আর দ্বিতীয় কথা হলো জোড়াতালি দিয়ে যেটা করা হচ্ছে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি সঞ্জনা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের বিভিন্ন আদালতে ঝুলছে প্রায় ৩১ লাখ মামলা। সাক্ষী হাজির না হওয়া সহ বিচারক ও আদালত সংকটই মামলা জটের প্রধান কারণ বলছেন বিচারকরা। সিলেট কারাগারে এক যুগেরও বেশি সময় ধরে বিনা বিচারে বন্দী আছেন ৬ জন, মিলছে না জামিন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আইনজীবীদের। জেলা পরিষদ নির্বাচনে ভোটকাল, নির্বাচনী ব্যয় নিয়ে সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। এমপিদের আচরণবিধি মেনে চলতে ইসির চিঠি। নানা কারণে বাধ্য হয়েই আত্মঘাতী স্কোয়াডে যোগ দিচ্ছে নারীরা, বলছে পুলিশ। জঙ্গিবাদ প্রতিরোধে আবারও সব মহলে সচেতনতার তাগিদ শিক্ষামন্ত্রীর। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নেলসনে মাশরাফি বাহিনী। মুশফিকের খেলা অনিশ্চিত, কাল সিটি স্ক্যান। রাজধানীর বেশ কয়েকটি ফ্লাইওভারের উপরে নিয়মনীতির তোয়াক্কা না করে অবাধে বাস থামিয়ে যাত্রী ওঠানামা চলছে। এমনকি মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারে উঠতে নির্মাণকারী প্রতিষ্ঠান তৈরি করেছে ৩টি সিঁড়ি। এসব সিঁড়ি দিয়ে মানুষ ফ্লাইওভারে উঠে দ্রুত গতির চলন্ত বাস থামাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি যানজট বেড়ে ফ্লাইওভারের মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। ফ্লাইওভারের মুখে দাঁড়িয়ে আছে বাস, যাত্রী উঠছেন নামছেন। এটি মহাখালী ফ্লাইওভার। এই ফ্লাইওভারের চেয়ে আরো এক ধাপ এগিয়ে যাত্রাবাড়ি গুলিস্তানের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। তারা ফ্লাইওভারে ওঠার জন্য বিভিন্ন স্থানে 3টি লোহার সিঁড়ি তৈরি করেছেন। ফ্লাইওভারের উপরেই গড়ে উঠেছে অস্থায়ী বাস স্টপেজ, যার মুখে এসে জটলা করছে বাস। বাস পেতে দ্রুতগতির ফ্লাইওভারের উপরে ঝুঁকি নিয়ে মানুষ রাস্তা পার হচ্ছেন। পুরাল পথে হঠাৎ বাস থামায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে কয়েক গুণ। মানুষ এখানে নামতেছে এবং তারা পায়ে হাঁটতেছে, তাদের গতি আর গাড়িগুলি যে লেভেলে আসতেছে, তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। রানিং গাড়িগুলো আসতেছে, হার্ট ব্রেক সময় দেখা যায় হার্ট ব্রেক ধরতেও পারে না। যখন অনেক স্পিডে থাকে গাড়ি, ইন্ডিকেটর থাকে না, লাইট পিছনে ব্যাক লাইট থাকে না, কিছু থাকে না, ওই আপনার সাইড নেওয়ার সময় আমাদের অনেক সমস্যা হয়। এসব কারণে শুধু ফ্লাইওভারে নামা বা ওঠার পথেই নয়, পুরো ফ্লাইওভার জুড়ে দেখা যায় দীর্ঘ যানজট। কোন কোন পরিবহনের বাস দাঁড়ায়? বাস দাঁড়ায়, এই যে লোকালগুলো দাঁড়ায়। এটা কি 24 ঘন্টা দাঁড়ায়? 24 ঘন্টা বলতে যাত্রী থাকলে দাঁড়াবে না, থাকলে দাঁড়াবে না। সিঁড়িগুলো দেওয়াতে একটু উপকারও হয়েছে, কিন্তু আমাদের চলাচলের জন্য আবার একটু জীবন দুর্ঘটনার কারণে একটু সমস্যাও হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন ফ্লাইওভারের সিঁড়ি তৈরি একটি নজিরবিহীন স্বেচ্ছাচারিতা। পরিকল্পিতভাবেই দুর্ঘটনা ঘটার একটা উপাদান আমি তৈরি করে দিলাম। ফ্লাইওভারের স্ট্যান্ডার্ডে কখনোই আমার যাত্রী ওঠানামার মতো ব্যবস্থা কখনোই থাকা উচিত না বা থাকে না। এটা বন্ধ করে দেওয়া উচিত, কারণ ফ্লাইওভারে আপনার গাড়ি চলবে হাই স্পিডে এবং যাতে আমার কোনো জ্যাম বা বটল নেক না থাকে। অবশ্য পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের মতে সিঁড়ি যদি করতেই হয় তাহলে ফ্লাইওভারের উপরে অবশ্যই বাস বেয়ে থাকতে হবে, যদিও সেটি করা হয়নি হানিফ ফ্লাইওভারে। আমার জানা মতে ঢাকা সিটি কর্পোরেশনে জ্ঞাত সারে এটা করা হয় নাই এবং অনুমোদন নেওয়া হয় নাই। সুতরাং এটা একদিকে যেমন অবৈধ,
আর দ্বিতীয় কথা হলো জোড়াতালি দিয়ে যেটা করা হচ্ছে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে দুর্ঘটনা ঘটার যথেষ্ট সম্ভাবনা আছে। তবে ফ্লাইওভারটির দেখভালকারী প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এসব বিষয়ে মুখ খোলেনি। টোলাদের উদ্দেশ্যে বাসগুলোকে ফ্লাইওভারে উঠতে উৎসাহিত করা হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখা উচিত বলেও মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। গত কয়েক বছরে রাজধানীতে বেশ কয়েকটি ফ্লাইওভার নির্মিত হয়েছে, কিন্তু সেই হারে কি যানজট কমেছে? বিশেষজ্ঞরা বলছেন ব্যবহারকারীদের মানসিকতা আর কর্তৃপক্ষের দুর্বল নজরদারি থাকলে ফ্লাইওভারগুলো যানজট নিরসনে তেমন কোনো কাজই আসবে না। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মেয়র হানি ফ্লাইওভারে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিক, কি অবস্থা দেখছেন? ঢাকা রাজধানী ঢাকা কিন্তু বিশ্বের যে অন্যতম একটি ঘনবসতিপূর্ণ শহর। আপনি জানেন যে এই শহরে কিন্তু অনেক 2 কোটিরও বেশি মানুষ কিন্তু এখানে বসবাস করে। আমরা এটি তো এখানে এই ঘনবসতিপূর্ণ শহরে যে যানজট হয়, এই যানজট নিরসনে কিন্তু সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে এর মধ্যে একটি হচ্ছে ফ্লাইওভার নির্মাণ। ঢাকার রাজধানীতে কিন্তু বিভিন্ন রাস্তায় কিন্তু ফ্লাইওভার নির্মাণ করে সেই যানজট নিরসনের পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং সেই পদক্ষেপ কিন্তু আসলে ততটুকু বাস্তবায়ন হয়নি, বা এই লক্ষ্যে এই ফ্লাইওভারগুলো নির্মাণ করা হয়েছে সেগুলো কিন্তু আসলে ততটুকু সফল হয়নি। কারণ এই ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে যাতে দ্রুত গাড়িগুলি পার হয়ে যায়, অর্থাৎ যানজটের সৃষ্টি না করে। কিন্তু এখানে কিন্তু ব্যতিক্রম হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারের উপরে কিন্তু এখানে একটি পিকআপ ভ্যান কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে কিন্তু যাত্রী নিচ্ছে এবং আপনি আমার পাশেই দেখতে পাচ্ছেন এখানে কিছু যাত্রী অপেক্ষা করছে যে এখান থেকে ওঠার জন্য। কিন্তু আসলে ফ্লাইওভারের যে নিয়মটি হচ্ছে যে এখানে কোনো গাড়ি দাঁড়াবে না, দ্রুত গাড়িগুলি পার হয়ে যাবে, কিন্তু সেটি না হওয়ার ফলে কিন্তু এখানে যানজট সৃষ্টি হচ্ছে। শুধু তাই না, এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে উপরে দাঁড়িয়ে যখন এখানে যাত্রী তোলা হচ্ছে এর ফলে কিন্তু এই যে দুর্ঘটনার যে বিষয়টি সেটি কিন্তু রয়েই যায়। এখানে আপনি জানেন যে ফ্লাইওভারের উপরে অনেকবারই দুর্ঘটনার হয়েছে এবং এই যে দাঁড়িয়ে আছে বাসগুলো, দাঁড়িয়ে যে লোকজন তুলছে এর ফলে কিন্তু ধীরে ধীরে কিন্তু যানজটের কিন্তু সৃষ্টি হচ্ছে এবং এর ফলে দেখা যায় যে যেমন জনভোগান্তি বা জনদুর্ভোগ সেটা কিন্তু থেকেই যায়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে আমি যে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে রয়েছি, সেই হানিফ ফ্লাইওভারের এই যে যাত্রাবাড়ির এই অংশটিতে কিন্তু 2 পাশে 2টি সিঁড়ি এখানে স্থাপন করা হয়েছে। যদিও এই যে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছিল সেই প্ল্যানে কিন্তু ছিল না, কিন্তু তারপর এই নির্মাণ করা হয়েছে এবং এই দিক থেকে কিন্তু যাত্রীরা উঠে সেই ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে কিন্তু বাসে উঠছে এবং বিভিন্ন যানবাহনে কিন্তু উঠছে, যেটি কিন্তু এই ফ্লাইওভারের যে মূল লক্ষ্যটি সেটি কিন্তু বিঘ্ন ঘটছে। এই লক্ষ্যটি কিন্তু আসলে পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পারেনি, লক্ষ্য অর্জন করতে পারেনি। এর ফলে কিন্তু আমরা প্রায় সময় দেখতে পাই যে এই যে যানজটের যে সমস্যাটি, এই সমস্যাটি কিন্তু নিরসন না হয়ে আরও এখানে তীব্রতর হচ্ছে। একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে এইখানে যে দুই পাশে 2টি সিঁড়ি নির্মাণ করা হয়েছে, এই 2 পাশে 2টি সিঁড়ির ফলে কিন্তু এই যে প্রতিটা সময় কিন্তু এদিক দিয়ে কিন্তু যাত্রীরা ওঠানামা করে এবং খুব সহজেই তারা যেন বাসে সিট পায়, বাসে উঠতে পারে, সেই জন্য এই 2টি সিঁড়ি প্রায় সময় ব্যবহার করে থাকে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে যেই ফ্লাইওভারগুলি এখানে নির্মাণ করা হয়েছে বিভিন্ন জায়গায়, এখানে বিশেষ করে যে আপনার এই যাত্রাবাড়ির যে ফ্লাইওভারটি রয়েছে হানিফ ফ্লাইওভার, এই ফ্লাইওভারে কিন্তু এই অনিয়মটি কিন্তু প্রায় সময় বেশি দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে যে পরিস্থিতি দেখেছি, কিছুক্ষণ আগে কিন্তু এই যাত্রীদের চাপটা, অর্থাৎ এখানে জামটা কিন্তু বেশি ছিল। এখানে আমরা আসার পরে যখন এখানে ক্যামেরা দেখে কিন্তু অনেক যাত্রী কিন্তু এখান থেকে চলে যায়। তো আসলে এই ছিল সঞ্জনা এই মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের সর্বশেষ তথ্য। দর্শক, মেয়র হানিফ ফ্লাইওভার থেকে সেখানকার বিভিন্ন অব্যবস্থাপনার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সাদিকুর রহমান। দেশের বিভিন্ন আদালতে ঝুলছে প্রায় 31 লাখ মামলা। এত মামলা সামলাতে হিমশিম খাচ্ছে বিচার বিভাগ। বিচারকরা বলছেন যথাসময়ে সাক্ষী হাজির না করা এবং বিচারক ও আদালত সংকটই মামলা জটের প্রধান কারণ। মামলা জটের জন্য বিচারকরা তাদের দায় এড়াতে পারেন না বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন আফজাল হোসেন। দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। দুরারোগ্য ব্যাধি হয়ে দেখা দিয়েছে মামলা জট।
অধস্তন আদালতের বিচারকরা বলছেন, সাক্ষী হাজিরে পুলিশের ব্যর্থতা মামলা জটের অন্যতম কারণ হওয়ায় এ বিষয়ে আর ছাড় দেয়া হবে না। সাক্ষী যদি পুলিশ যথাসময়ে আমাদের সামনে হাজির করে দেয়, অবশ্যই মামলা আরো দ্রুত গতিতে এবং স্বল্প সময়ের মাধ্যমে নিষ্পত্তি হবে। যারা সাক্ষীদের হাজির করবে তাদেরকে যথাসময়ে নক করে তাদেরকে যথাসময়ে দিক নির্দেশনা দিয়ে যেন সাক্ষী হাজির করে তাদেরকে বাধ্য করা। আমরা পুলিশকে বিস্তারিত লিখে একবার সাক্ষী নিয়ে আসার জন্য বলেছি। ওই ডেটে যদি পুলিশ সাক্ষী আনতে না পারে তো মাননীয় প্রধান বিচারপতি যেটা বলেছেন আমরা সেটা অ্যাপ্লাই করেছি বা করে আমরা দ্রুত মামলা নিষ্পত্তি করে দেব। সুপ্রিম কোর্টের তথ্য মতে আপিল বিভাগ ও হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যা 4 লাখেরও বেশি। মামলার পাহাড় জমে আছে জেলা জজ ও ম্যাজিস্ট্রেট আদালতেও। এ সংখ্যা 27 লক্ষাধিক। এ নিয়ে দেশের সর্বমোট বিচারাধীন মামলা দাঁড়িয়েছে 31 লক্ষেরও বেশি। সিনিয়র আইনজীবীরা বলছেন, এজন্য বিচারকরাও দায় এড়াতে পারেন না। অধস্তন আদালতের বিচারকরা যদি এই ধরনের মুলতবিতে স্বীকার না করে, অর্থাৎ মুলতবিটা অনুমতি না দেয়, তাহলে কিন্তু যারা সাক্ষী সাবদ নিয়ে আসছে বিচার বিভাগের উপরে তাদের একটা আস্থা বাড়বে এবং তাড়াতাড়ি মামলা নিষ্পত্তি হবে। তবে বিচারকরা বলছেন, আদালত ও বিচারকের সংখ্যা বাড়ানো গেলে মামলা জট শূন্যের কোঠায় নামানো সম্ভব। ফুল টাইম কোর্ট ইউজ করলে পরে মামলা নিষ্পত্তির সংখ্যা বাড়তে বাধ্য, কিন্তু আমি যদি বিচারক না পাই আমি কাকে দিয়ে কাজ করাবো? বিচারকের সংখ্যা মামলা অনুপাতে বাড়ানো প্রয়োজন, দেশের জনসংখ্যা অনুপাতে বাড়ানো প্রয়োজন। এখন আমরা বিচারকটা কোর্টরুম শেয়ার করি, উইচ ইজ ভেরি মাচ আনফরচুনেট। সরকার বা প্রভাবশালী কোনো মহলের হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে অধস্তন আদালতের বিচার কাজ পরিচালিত হচ্ছে বলেও জানান তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সিলেট কারাগারে 1 যুগ কিংবা তার বেশি সময় ধরে বিনা বিচারে বন্দী আছেন 6 জন। আরও 14 জন 5 বছরের বেশি সময় ধরে বন্দী। হত্যা কিংবা বিভিন্ন ফৌজদারি অপরাধে এই অভিযুক্তরা জামিনও পাচ্ছেন না। মানবাধিকার কর্মী ও আইনজীবীরা বলছেন, আদালতের রায়ের আগে কাউকে দোষী বলা যাবে না। তাই বিচারের আগে দীর্ঘদিন কারাগারে আটকে রাখা মানবাধিকারের চরম লঙ্ঘন। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। জেলাইছি আমি আজ 11 বছর 7 মাস। শুধু আমার টেনশনে মা বাবা মারা গেছে। তথ্য অধিকার আইনে অনুমতি নিয়ে সিলেট কারাগারে কথা হয় এই বন্দীদের সাথে। 12 বছর ধরে কারাগারে বন্দী ফারুক হোসেন। একই বছর দক্ষিণ সুরমা থানায় আরেকটি হত্যা মামলার আসামি সেলিম মিয়া 12 বছর ধরে কারাগারে বন্দী। গোলাপগঞ্জের সাইফুল আলম বন্দী 11 বছর ধরে। আর বিনা বিচারে রাজু জগন্নাথের কারাজীবন 14 বছরের। ফারুককে 132 বার, সেলিমকে 123 বার, সাইফুলকে 88 ও রাজুকে 113 বার আদালতে হাজির করা হলেও শেষ হয়নি বিচার কাজ। 13-14টা বছর ধরে কারাগারে বন্দী, যে আমি ক্ষতিপূরণটা আমার খেয়ে দেবে। আজ 10টা বছর দিয়ে আমার কোনো বিচারও হয় না, খালি আমার কোর্টে নেওয়া আনা করে। মূলত ম্যাজিস্ট্রেট, পুলিশ ও ডাক্তার সহ অন্যান্য সাক্ষীরা সাক্ষ্য দিতে না আসায় বিচার কাজ বিলম্ব হচ্ছে। তবে মানবাধিকার কর্মীরা মনে করেন, বিচারের নামে দীর্ঘদিন কারাগারে বন্দী মানবাধিকারের চরম লঙ্ঘন। সংবিধানে আছে সুস্পষ্টভাবে বিনা বিচারে কাউকে একদিনের জন্য আটক রাখা যাবে না। এই ক্ষেত্রে বিচার বিভাগ এই ধরনের মামলায় জামিনের ক্ষেত্রে আরো উদারতা দেখাবেন বলে আমরা আশা করি। আমরা চাইব বিচার কার্যটা সঠিক সময়ে সঠিকভাবে হোক এবং প্রতিটি লোক আইনের সহায়তা পাক, ন্যায় বিচার পাক। সিনিয়র জেল সুপার জানান, 5 বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দীদের তালিকা তারা হাইকোর্টের কাছে প্রেরণ করেছেন। আর অতিরিক্ত পিপি দাবি করেন, মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে তাদের কোনো গাফিলতি নেই। অ্যাটর্নি জেনারেল মহোদয়ের অফিস থেকে সারা বাংলাদেশে একটা ড্রাইভ দিয়েছে যে কতজন বন্দী 5 বছর বা 10 বছরের উপরে আছে তাদের একটা তালিকা চেয়েছে। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে একটা রিপোর্ট আসলেই আমরা মামলাগুলো, পুরাতন মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে এখন নিষ্পত্তি হচ্ছে। মামলা জট কমাতে দেশের আদালতগুলোতে বিচারাধীন পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে সম্প্রতি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। নারী জঙ্গিদের আত্মঘাতী হওয়া ব্যতিক্রম উল্লেখ করে নারীরা বিভিন্ন চাপে এই পথে আসতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, জঙ্গি মুসাকে পাওয়া গেলেই অনেক তথ্য বেরিয়ে আসবে। এরা আসলে বাধ্য হয়ে আসে, এরা কেউ নিজের ইচ্ছায় আসে না, স্বেচ্ছায় আসে না। এরা আসে, যেমন তানভীর কাদেরীর ওয়াইফের কথা
যদি আমি বলি যে স্বামী তাকে ছেড়ে চলে যাবে, কথিত হিজরত করবে, হিজরত করলে সোসাইটিতে সে মুখ দেখাতে পারবে না, আত্মীয় স্বজন কেউ তাকে শেল্টার দেবে না, তার চাকরি চলে যাবে। ফলে তার স্বামীর প্রচন্ড চাপে সে শেষ পর্যন্ত বলছে যে আমি শুধুমাত্র সোসাইটির ভয়ে, আত্মীয় স্বজনের ভয়ে মুখ দেখাতে পারবো না বলে আমি শেষ পর্যন্ত তার পথটা মেনে নিতে বাধ্য হয়েছি। গ্রেনেড ছিল এবং যে টাকাগুলো ছিল এগুলোর কোনো পেয়েছেন? এটি মুসাকে গ্রেপ্তার করা সম্ভব হলে তাহলে হয়তো এটার উৎসগুলো জানা যাবে। শুধু আইন প্রয়োগ করে নয়, জঙ্গিবাদ মোকাবেলায় সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সন্তানদের বিপথগামিতা রুখতে পরিবার ও শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত শিক্ষক সমাবেশে মন্ত্রী এ কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়িয়ে সামাজিকভাবে জঙ্গি প্রতিরোধ করারও আহ্বান জানান তিনি। সমাবেশে সারা দেশের বিভিন্ন স্কুল ও কলেজ প্রধানরা উপস্থিত ছিলেন। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি আগামী 29 ডিসেম্বর পিএসসি ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী। সবাইকে সতর্ক থেকে যার যার আওতায় সব শিক্ষার্থীকে এবং সঙ্গে অভিভাবকদেরকে সচেতন করে নিয়ে আসা, সমাজপতিদের, সমাজের মানুষকে, সাধারণ মানুষকে নিয়ে আসতে হবে যাতে করে সেই দিকে সে আকৃষ্ট না হয় এবং ভুল পথে না যায়। আগামী 29 তারিখে পিএসসি, জেএসসি, জেডিসি ইত্যাদির ফলাফল মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে সকালে, এবং সঙ্গে কিছুক্ষণ পরেই আমরা সেটা অনলাইনে দিয়ে দেব, যার যার স্কুল থেকে পাবে। দুপুরের সময় আরো থাকছে। রোগীর স্বজনদের সঙ্গে হাতাহাতির জের ধরে রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের আমিরের উপদেষ্টা ডক্টর হামাদ বিন আব্দুল আজিজ আল কাওয়ারি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় কাতারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে কথা হয়। সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত কাতার দূতাবাসের কর্মকর্তারাও। এরপর আবহাওয়া সংক্রান্ত স্মার্টফোন ভিত্তিক একটি সেবাও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, এসডিজি বাস্তবায়নের মুখ্য সমন্বয়ক আব্দুল কালাম আজাদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এটা একটা আধুনিকতা, আর্দ্রতা হোক, সেটা বায়ুর গতি হোক, সেটা আসলে আজকে জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল। এই নির্বাচনের মধ্য দিয়ে প্রতিনিধি পেলেও জেলা পরিষদ থেকে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সবার আগে তারা তাগিদ দিচ্ছেন জেলা পরিষদের কাজের পরিধি নির্ধারণে। এছাড়া 1/3 জেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় এর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। রাত পোহালেই প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে জেলা পরিষদ নির্বাচন। 3 পার্বত্য জেলা বাদে দেশের 61টি জেলায় হতে যাচ্ছে এই নির্বাচন। তবে স্থানীয় সরকারের অন্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় না করেই এই নির্বাচন জনগণের প্রত্যাশা পূরণে কতটুকু ভূমিকা রাখতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের। তাছাড়া জনগণের সরাসরি অংশগ্রহণ না থাকায় জেলা পরিষদের সঙ্গে সাধারণ মানুষের মানসিক দূরত্ব থাকবে বলেও মনে করেন তারা। একটা সার্বিক সিস্টেমে জেলা পরিষদের ভূমিকা, অন্যান্যগুলোর সাথে তার সম্পর্ক কি, এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা নেই। স্থানীয় সরকার শক্তিশালীকরণের যে একটা এজেন্ডা, সেখানে কোনো ভূমিকা রাখার সম্ভাবনা খুবই ক্ষীণ। উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, তাদের সাথেও এদের একটা সহযোগিতার সম্পর্ক তৈরি করা দরকার। অন্যদিকে বেসরকারি সেবাদানকারী সংস্থা, এগুলোর সাথে একটা সম্পর্ক কিভাবে করা যায়, তাহলে একটা জেলা পরিষদ অনেক কার্যকরভাবে কাজ করতে পারবে। এই নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারের এই স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হলেও 21টি জেলায় একক প্রার্থী থাকায় সে বিষয়টিও প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করেন তারা। চেয়ারম্যান না, ফেনী জেলাতে পুরো এন্টায়ার জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তো এগুলো কেন হচ্ছে, কিভাবে হলো, এগুলো তো নির্বাচন কমিশন দেখা দরকার। নির্বাচন কমিশন তো এগুলো দেখছে না। নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বী হওয়ার অর্থ হচ্ছে রাজনৈতিক শূন্যতা। বিশ্বাসযোগ্যতার যে ঘাটতি নির্বাচনের, সেটা পূরণেরও একটা হয়তো ভূমিকা রাখতে পারত।
সেখানেও ভূমিকা রাখছে না। তবে সবকিছু ছাপিয়ে এ নির্বাচন জেলা পরিষদ ব্যবস্থাকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে নেয়ার প্রথম পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী ব্যয়ের বিষয়ে সতর্ক থাকতে অংশ নেওয়া প্রার্থীদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে মডেল নির্বাচন দাবি করে এই নির্বাচনের মাধ্যমে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আগামীকালের জেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপিদের নির্বাচনী এলাকায় অবস্থান ও নির্বাচনী প্রক্রিয়ায় অংশ না নেওয়ারও আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশনের যে আচরণ বিধি, এই আচরণ বিধি যাতে কোনো এমপি কোনো মন্ত্রী লঙ্ঘন না করে, কোনো ইলেকশনেই সেই নির্বাচন কমিশনের বেঁধে দেয়া যে নির্বাচনী ব্যয় সেটা কিন্তু থাকছে না, সীমাটা অনেক জায়গাতে লঙ্ঘিত হচ্ছে। কাজে আমাদের দেশে সেই রকম একটা আদর্শ নির্বাচন করতে পারলে তো খুব ভালো হতো। এদিকে জেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যদের আচরণবিধি মেনে চলতে স্পিকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সকালে কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। তিনি বলেন, এই নির্বাচনকে ঘিরে বেশ কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। আচরণবিধি অনুসারে যারা সংসদ সদস্য আছেন তারা এই প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। তার মধ্যেও আমাদের কাছে যে অভিযোগ আছে তার যদি কিছু অংশ সত্য হয়, বেশ কিছু সংসদ সদস্য এই ব্যাপারে কাজ করছেন যেটা সম্পূর্ণ বেআইনি। আমরা এই মর্মে সমস্ত যারা সংসদ সদস্য এলাকাতে এখন অবস্থান করছেন তাদেরকে এলাকা থেকে সরে আসার জন্য আমাদের কমিশন থেকে মাননীয় স্পিকারের কাছে একটা চিঠি দেওয়া হয়েছে। তিনি যেন এই ব্যাপারে তার সংসদ সদস্য যারা আছেন তাদেরকে নির্দেশ প্রদান করেন। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদের সময় পুলিশের দেয়া আগুনের ঘটনা তদন্তে এলাকা পরিদর্শন করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ। এছাড়া রংপুর সুগার মিলের জমি নিয়ে সাঁওতালদের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা দুটি মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সকাল 11টার দিকে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ সাঁওতাল পল্লীতে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। গত 6 নভেম্বর গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদের সময় পুলিশ ঘরে আগুন দিচ্ছে, সম্প্রতি সেই ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে ঘটনা তদন্তে উচ্চ আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। এদিকে সকাল 10টার দিকে পিবিআই এর বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আক্তার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ খামার পরিদর্শন করেন। পিবিআই কর্মকর্তা জানান, সংঘর্ষের ঘটনায় স্বপন মুর্মু এবং থমাস হেমব্রম গোবিন্দগঞ্জ থানায় আলাদা দুটি অভিযোগ করেন। উচ্চ আদালতের নির্দেশে অভিযোগ দুটির বিষয়ে তদন্ত শুরু করেছে পিবিআই। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পিবিআই কর্তৃক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ অনুসারে এই তদন্ত গতকাল আমরা কেস ডকেট থানার কাছ থেকে গ্রহণ করেছি এবং আজকে আমাদের বগুড়ার একটি টিম, আমার সঙ্গে আরো কয়েকজন পুলিশ পরিদর্শক রয়েছেন, আমরা সবাই মিলে এই সাঁওতালপল্লীর ঘটনাস্থল পরিদর্শন করলাম এবং তদন্ত কার্য শুরু করলাম। শর্ট টাইমের ভিতরে আমি আশা করি যারা সাঁওতালপল্লীর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যদি সহযোগিতা আমি পাই, তাহলে কে আগুন ধরিয়েছে এই পুলিশ সদস্য বা যে কেউ এই আগুন ধরেই থাকুক, এই বিষয়টি আমি সঠিক তথ্য উদ্ঘাটন করে আমি মহামান্য হাইকোর্টকে শর্ট টাইমের ভিতরে এটা জানাতে পারবো। বাজারে চুরি ঠেকাতে ও নিরাপত্তা জোরদারের নামে গাইবান্ধার শাকহাটায় এক জনপ্রতিনিধি পাহারাদারদের হাতে অবৈধভাবে দেশীয় অস্ত্র তুলে দিয়েছেন। অপ্রশিক্ষিত কিছু মানুষের হাতে অস্ত্র তুলে দেওয়ার সুফলের চেয়ে কুফলই বয়ে আনবে বলে মনে করেন সচেতন মহল। আইনজীবীদের মতে আইন কখনোই তা সমর্থন করে না। তবে পুলিশ ও জনপ্রতিনিধিরা বলছেন, কোনো অসৎ উদ্দেশ্যে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়নি। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম।
গাইবান্ধার উল্লাবাজারে নিরাপত্তা জোরদার ও চুরি ঠেকানোর কথা বলে সম্প্রতি পাহারাদারদের হাতে দেশীয় অস্ত্র তুলে দেন সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আজাদ শীতল। নৈশ প্রহরীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার এই ছবিগুলো নিজের ফেসবুক ওয়ালেও প্রকাশ করেন তিনি। এরপর বিষয়টি ছড়িয়ে পড়লে নানা মহলে আলোচনা শুরু হয়। চেয়ারম্যানের দাবি, পাহারাদারদের নিজের নিরাপত্তার বিষয়টি চিন্তা করেই বণিক সমিতি ও ইউনিয়ন পরিষদের এমন উদ্যোগ। তবে কারো হাতে অস্ত্র তুলে দেয়া আইন সমর্থন করে না বলে জানালেন আইনজীবীরা। স্রেফ একটি বাঁশের লাঠি দিয়ে প্রতিহত করা যাবে না ওই ব্যক্তিদেরকে, যে কারণেই আমার বাজারে কোটি কোটি টাকার এখন ব্যবসা হয়। সেই কারণে এই ব্যবসাকে টাকা থেকে রক্ষা করার জন্য আমরা এই ফালাটা আমাদের এই বাজারে প্রহরীদের হাতে আমরা দিয়েছি। সাধারণ মানুষ বা নৈশ প্রহরী বা অপ্রশিক্ষিত মানুষ যাদের সমাজের প্রতি দায়বদ্ধতা নাই বা তার আইন শৃঙ্খলা বাহিনীর অংশ নয়, তাদের হাতে দিচ্ছেন। এটি আইনের বিরোধী তো বটেই, এটি সামাজিক এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করবে। এবছরের মার্চ ও ডিসেম্বরে দুদফায় উল্লাবাজারে সোহেল টেলিকমে টিনের চাল কেটে বড় ধরনের চুরি সংঘটিত হয়। মোবাইল সহ প্রায় 8 লাখ টাকার মালামাল চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনো কুল কিনারা করতে পারেনি। এ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ী মহল। বিপুল ক্ষতি হয়ে যায়, এই ক্ষতি পোষণের মতো না। হ্যাঁ, এখন আমরা তো আমাদের তো আর করার কিছু থাকে না। ব্যবসায় যারা ক্ষতি হচ্ছে সেই ক্ষতি আমরা ক্ষতি ফিরে পাচ্ছি না। ঠিক আছে, পুলিশ করছে, আমরা তদন্ত করতেই আছি। বাজারে যদি পুলিশ টহলটা ঠিক মতো থাকতো বা তদারকিটা ঠিক মতো থাকতো, তাহলে আশা করা যায় এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। তবে সাঘাটা উপজেলা চেয়ারম্যানের দাবি, দুষ্কৃতিকারীদের মোকাবেলার প্রয়োজনেই পাহারাদারদের সক্ষমতা বাড়ানো হয়েছে। আর পুলিশ বলছে শুধু আত্মরক্ষার জন্য পাহারাদাররা এই অস্ত্র ব্যবহার করবেন। যদি তারা কোনোভাবে দুষ্কৃতিকারী তারা আক্রান্ত হয়, তখন তারা নিজেদের ডিফেন্সের জন্য টর্চলাইট, ভালা বা বাঁশি, এটা এই তাদের সেলফ ডিফেন্সের জন্য আর কি। কাউকে ক্ষতি করবে এই ধরনের উদ্দেশ্য নিয়ে ওটা দেওয়া হয় নাই। ওনারা 5 জন আছে, কোথাও থেকে 10 জন আসলো, তাহলে তো ওনাদের সাথে পারবে না। তখন পুলিশকে ডাকতে ডাকতে আমার থানা এখান থেকে 16 কিলোমিটার। ওনারা কাউকে ধরবে, মারবে, এই ধরনের তাদের প্রতি নির্দেশনা নাই। গাইবান্ধার উল্লাবাজারে প্রায় 400 ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এদিকে ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিতের ঘটনায় দায়ের করা মামলায় সকালে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে বিভিন্ন এলাকা থেকে সকালে রোগীরা চিকিৎসা নিতে হাসপাতালে যান, কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েন তারা। তাদের অভিযোগ, গুরুতর অসুস্থ হয়ে রোগীকে হাসপাতালে ভর্তি করা হলেও প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না তারা। গতকাল বিকেলে হাসপাতালে গাইনি ওয়ার্ডে কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতিকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা। আমরা যদি চিকিৎসা না পাই ঠিক মতন, তাহলে তো আমাদের সমস্যা হতে পারে, এটা স্বাভাবিক। আর রোগীর ওষুধ পানি তো ঠিকভাবে পাচ্ছি না, আমরা তো গরিব মানুষ, আমরা কিভাবে আমরা জীবন রোগীর বাঁচাবো? ডাক্তার এসে দেখছে না তো, অনেক ডেকে ডেকে ব্যথা উঠছে, তাও আসছে না। ডাকলে বলছে যে কথা মানে দরজা লক করে দিয়ে থাকে দিয়েছে, এরকম মানে খুব ডিস্টার্ব করছে, আর ডাকলে খুব ঝামেলাও করছে। দুপুরের সময় আরো থাকছে। ভারতের গোয়ায় রানওয়ে থেকে বিমান ছিটকে পড়ে বেশ কয়েকজন আহত। দিল্লি বিমানবন্দরে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে বেঁচে গেল 2টি উড়োজাহাজ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কৌশলে ভোট চুরি করে আওয়ামী লীগের প্রার্থীকে মেয়র বানানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে তিনি জানান, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া জাতীয় নির্বাচনে যাবে না বিএনপি। ভোট দিল সাধারণ মানুষ, আমাদের কাছে কাউন্সিল যায়, আর আমাদের ভোটাররা ধানের শেষে ভোট দিল না। এটা বিষয়যুক্ত রাতের অন্ধকারে যা ঘটেছে তা আমরা অজ্ঞাত। তবে এইসব কারণগুলির মধ্যে মনে হয় যে ভোট ডাকাতি হয় নাই, ভোট চুরি হয়েছে। সুতরাং চোখের অধীনে নির্বাচন করা খুব কঠিন। রাজনৈতিক দলের ব্যক্তিত্ব থাকবে না, ওই রকম একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আমরা নির্বাচনে যাব।
আশুলিয়া শিল্পাঞ্চলে বিশৃঙ্খলার পেছনে সরকার বিরোধীদের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার সচিবালয়ে পোশাক শিল্প সংশ্লিষ্ট ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বর্তমানে পোশাক খাতে শ্রমিকদের বেতন বাড়ানোর কোনো সুযোগ নেই। বিভিন্ন সংস্থা তারা এটা চেষ্টা করছেন এবং কিছু কিছু আমরা পাচ্ছ অসম্ভব কিছু না। যারা এই সরকারে ভালো চায় না, যে সমস্ত ব্যক্তি গোষ্ঠী, তারা তো তাদের ইন্ধন থাকতেই পারে। বেতন বৃদ্ধির বিষয়ে এখন কোনো সুযোগ নাই। মাত্র 3 বছর আগে সর্বশেষ ওয়েজ ডিক্লেয়ার করা হয়েছে। আপনারা জানেন যে 5 বছর পর পর ওয়েজ ডিক্লেয়ার করা হয়। মূলধন ঘাটতিতে থাকা বেসিক ব্যাংককে বন্ড ইস্যু করার সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, বেসিক ব্যাংক বড় অঙ্কের মূলধন ঘাটতিতে থাকলেও বন্ডের পরিমাণ কত হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কারণ এটাকে আমরা যখন রেখেছি তো রাখতে হবে, সুতরাং বন্ড দেব। কত দেব কিনা সেটা এখনো ঠিক হয় নাই। আমাদের কিছু যে ডেফিসিট অফ ক্যাপিটাল সেটা কিছুটা করতে হবে, অনেক ডেফিসিট, কিন্তু আমার মনে হয় না সারাটা একসঙ্গে করতে পারবো। চট্টগ্রাম বন্দরের কর্মপরিধি বাড়ার পাশাপাশি চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বন্দরের ব্যবস্থাপনা ও পরিচালনা এসেছে ব্যাপক পরিবর্তন। কিন্তু 1976 সালের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অধ্যাদেশ এই পরিবর্তনের সঙ্গে সংশোধন করা হয়নি। এই অবস্থায় আগামী দিনের চাহিদার নিরিখে পোর্ট অর্ডিন্যান্স অ্যাক্ট যুগোপযোগী করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন নামে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন হাজরা শিবলি। ব্রিটিশ আমলে প্রণীত 1908 সালে পোর্ট অ্যাক্ট এবং 1976 সালের বন্দর কর্তৃপক্ষ অধ্যাদেশের মাধ্যমে পরিচালিত হচ্ছে চট্টগ্রাম বন্দর। তবে 1976 সালে এই বন্দরে কোনো কন্টেইনার জাহাজ ভিড়ত না, ছিল না কোনো টার্মিনাল বা বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বার্থ অপারেটর ব্যবস্থা। পরিবেশ সুরক্ষা বা সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিও ছিল অনুপস্থিত। 4 দশকে দেশের বৃহত্তম এই সমুদ্র বন্দরের অবকাঠামো উন্নয়নের সাথে পরিচালনা ও ব্যবস্থাপনা আধুনিক হলেও আইন রয়ে গেছে আগের অবস্থায়। এই প্রেক্ষাপটে পোর্ট অ্যাক্ট সংশোধন করে পূর্ণাঙ্গ আইন করা হচ্ছে বলে জানালেন নৌপরিবহন মন্ত্রী। পোর্ট অ্যাক্টটা হলো কি, এটা এক সময়ের একটা অর্ডিন্যান্স ছিল। এই অর্ডিন্যান্স বা অ্যাক্ট এটা কিন্তু পূর্ণাঙ্গ আইনও ছিল না। তারপরে এর মধ্যে এখন অত্যাধুনিক পদ্ধতিতে অনেক কিছু হচ্ছে। উপরন্তু এখানে ইংরেজিতে আইনটা রয়েছে, আমাদের সংবিধানে আছে, আমাদের আইনটা হবে বাংলায়। ওইটা করতে গিয়ে আমাদের যে যে জায়গায় সংশোধন, সংযোজন এবং যুগোপযোগী করার বিষয়টা এসেছে, আমরা সেগুলো করছি। বন্দরের পরিবর্তিত ব্যবস্থাপনা ও পরিচালনার সাথে সামঞ্জস্য রেখে নতুন আইনটি আরো শক্তিশালী হবে। ইতিমধ্যে আইনের খসড়া তৈরি হয়েছে বলে জানান চট্টগ্রাম বন্দরের এই কর্মকর্তা। বন্দর যে জায়গায় ছিল 76 সালে অথবা 1908 সালে, বন্দর ওই জায়গায় নেই। আগে যে ড্রাফটের জাহাজ ঢুকতো, সেই ড্রাফট এবং লেন্থের জাহাজ এর চেয়ে বেশি ঢুকছে। বন্দরের ইয়ার্ডগুলোর ব্যবস্থাপনা পরিবর্তন হয়েছে। বন্দর এখন আইএসপিএস কোডের অধীনে এসছে। যে ট্যারিফগুলো ছিল, ট্যারিফেরও ব্যাপক পরিবর্তন হবে। এরকম আরো বহুবিধ বিষয় যেটি আধুনিক বন্দর ব্যবস্থাপনার সাথে যুক্ত হয়েছে, সেগুলোকে আমরা অন্তর্ভুক্ত করে এই আইনের খসড়া করেছি। আইন মন্ত্রণালয়ে পরীক্ষা নিরীক্ষার পর জাতীয় সংসদে পাশ হবে এই আইন। কর্তৃপক্ষের আশা 2017 সালে একটি নতুন আইন পাবে চট্টগ্রাম বন্দর। হাজরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সরকার যখন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে, তখন একটি কুচক্রী মহল তাদের বিপথগামী করতে জঙ্গিবাদের শিক্ষা দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপুমণি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। এ সময় তরুণ সমাজকে মাদক, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা পরিহার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান দীপুমণি। বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে। আমার নেত্রী যখন তরুণদের হাতে কাগজ কলম বই তুলে দেন, তখন অন্যেরা অস্ত্র তুলে দেয়, জঙ্গিবাদী ভাবধারায় তাদেরকে যুক্ত করে। মাদককে অবশ্যই পরিহার করতে হবে। একজন ব্যক্তি শুধু নয়, পরিবার, সমাজ, রাষ্ট্র সব ধ্বংস হয়ে যায়। সন্ত্রাসকে পরিহার করতে হবে। আপনার জঙ্গিবাদকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। দেশের বাইরের খবর।
পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটি পরিদর্শনে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। পার্ল হারবারে জাপানি হামলার প্রতিক্রিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র। ওই হামলার পর থেকে এই প্রথম দুটি দেশের দুই নেতা একসঙ্গে পার্ল হারবার পরিদর্শনে যাচ্ছেন। ইতোমধ্যে হাওয়াই দ্বীপে পৌঁছেছেন শিনজো অ্যাবে। সেখানে পৌঁছেই হাওয়াই মেমোরিয়ালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর কিছুক্ষণ নীরবতা পালন করেন। সেখান থেকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পার্ল হারবার পরিদর্শনে যাবেন অ্যাবে। 1941 সালের 7 ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে হামলা চালায় জাপান। ওই হামলায় প্রায় 2300 জন নিহত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্র মিত্রতা স্থাপন করলেও এ পর্যন্ত দেশ দুটির কোনো শীর্ষ নেতা পার্ল হারবার সফরে যাননি। আক্রমণের 75 বছর পূর্তির 3 সপ্তাহ পর মার্কিন নৌঘাঁটিতে যাচ্ছেন আবে। জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পার্ল হারবার আক্রমণে নিহতদের জন্য প্রার্থনা করবেন আবে, তবে এ ঘটনার জন্য তিনি ক্ষমা চাইবেন না। ভারতের গোয়ায় জেট এয়ারওয়েজের একটি বিমান উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। একই দিন দিল্লি বিমানবন্দরে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে বেঁচে গেছে দুটি বিমান। মঙ্গলবার সকালে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান লখনৌ থেকে দিল্লিতে অবতরণ করে। ঠিক সেই মুহূর্তে স্পাইস জেটের আরেকটি ফ্লাইট একই রানওয়ে থেকে উড্ডয়নের সময় দুটি বিমানই খুব কাছাকাছি চলে আসে। এয়ার ট্রাফিক কন্ট্রোল কক্ষের সঙ্গে যোগাযোগে বিঘ্ন ঘটায় এই পরিস্থিতি তৈরি হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি সাময়িক বন্ধ রাখা হয়। একই দিন সকালে গোয়ার দাবোলিম বিমানবন্দর থেকে 161 যাত্রী নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় জেট এয়ারওয়েজের একটি বিমান পিছলে রানওয়ের বাইরে চলে যায়। এর পরপরই তাৎক্ষণিকভাবে সব যাত্রীদের বের করে আনে উদ্ধারকর্মীরা। এরপর কিছুক্ষণের জন্য বিমানবন্দরটিতে ফ্লাইটের উড্ডয়ন অবতরণ বন্ধ থাকে। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। শেষ 2 ওয়ানডেতে খেলতে নেলসনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ স্থানীয় সময় দুপুর 1:30টায় নেলসন পৌঁছায় টাইগাররা। 3 ম্যাচ সিরিজের শেষ 2 ওয়ানডে অনুষ্ঠিত হবে নেলসনের স্যাক্সটন ওভালে। প্রথম ওয়ানডে শেষে ক্রাইস্টচার্চ থেকে বিমানে নেলসনে পৌঁছায় মাশরাফি সাকিবরা। তবে এদিন অনুশীলন করেনি টাইগাররা। ক্রাইস্টচার্চ বাংলাদেশের জন্য নতুন ভেন্যু হলেও নেলসনে খেলার অভিজ্ঞতা আছে মাশরাফিদের। 2015 বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নেলসনেই। সেই ম্যাচে স্কটিশদের দেয়া 318 রান তাড়া করে জয় পেয়েছিল বাংলাদেশ, যা এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। সেই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে সিরিজে ঘুরে দাঁড়াতে চাইবে মাশরাফি দল। দর্শক, টাইগারদের সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে নেলসনে আছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ, এবং নিউজিল্যান্ড ক্রিকেট দল কিন্তু ক্রাইস্টচার্চ থেকে ন্যাশনালে চলে আসছেন বেশ কয়েক ঘন্টা আগে, কিন্তু তারা আজকে অফিসিয়ালি অনুশীলন করেনি সেকশন ওভাল ক্রিকেট গ্রাউন্ডে। তবে বাংলাদেশের মিডিয়া ম্যানেজার এবং টিম ম্যানেজার সাব্বির খান এসেছিলেন মাঠে, এসে কয়েকজন টিম কর্মকর্তা এসে মিটিং করেছেন, তার সাথে আমার কথা হয়েছে এবং মুশফিকের ব্যাপারে আমরা বেশ কিছু কথা আমরা জানতে পেরেছি, যেটা এর আগে আমি বলেছিলাম। মুশফিক আসলে দ্বিতীয় ম্যাচে অনেকটা অনিশ্চিত, সেখানে মিরাজ কিংবা সোহান খেলতে পারে। আর কিছুক্ষণ আগে টিম হোটেলে বাংলাদেশের টেস্টের সহ অধিনায়ক এবং বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল কিন্তু কথা বলেছেন। সেখানে তামিম ইকবাল বলেছেন আসলে কোনো কিছু অসম্ভব না, বিদেশের মাটিতে হলেও বাংলাদেশের এখনো জোর সম্ভাবনা আছে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর এবং সিরিজে সমতা আনার। সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এ গত ম্যাচে যে ঘাটতিটা ছিল সেটা পুষিয়ে সেই ভুলগুলো শুধরিয়ে ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে। পাশাপাশি তামিমের চোখে মুখে কিন্তু একটা আত্মবিশ্বাসের ছাপ দেখেছে আমরা, সেই আত্মবিশ্বাসটাকে আসলে সবার মধ্যে ছড়িয়ে দিতে চান। তিনি বলেছেন যে সব ব্যাটসম্যানরা তাদের ভালো ইনিংসটা যদি সেদিন অ্যাপ্লাই করতে পারে তাহলে হয়তো ভালো সম্ভব। আর একটা বলেছেন সেটা হচ্ছে সেক্সটন ওভালে এর আগে কিন্তু আপনি এর আগে যেমনটি পড়ছিলেন আসলে বিশ্বকাপের সর্বোচ্চ রান তাড়া করে স্কটল্যান্ডকে হারানোর যে রেকর্ডটা আছে সেটা একটা সুখ স্মৃতি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য, এবং ওটি ছিল বাংলাদেশের সেক্সটন ওভালের প্রথম ম্যাচ এবং এটা হতে যাচ্ছে দ্বিতীয় ম্যাচ। সেটাই একমাত্র প্রেরণা, এটাও তামিম বলেছেন এবং সেই প্রেরণাকেই তারা আসলে পুঁজি করে পরশুদিন মাঠে নামবেন বলে জানতে পেরেছে স্বপ্না।
দর্শক, শেষ 2 ওয়ানডে খেলতে বাংলাদেশ ক্রিকেট দল নেলসনে পৌঁছেছেন। সেখান থেকে আমাদের সবশেষ খবরাখবর জানাতে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। জেলা পরিষদ নির্বাচনে ভোটকাল, নির্বাচনী ব্যয় নিয়ে সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। এমপিদের আচরণবিধি মেনে চলতে ইসির চিঠি। নানা কারণে বাধ্য হয়েই আত্মঘাতী স্কোয়াডে যোগ দিচ্ছে নারীরা, বলছে পুলিশ। জঙ্গিবাদ প্রতিরোধে আবারও সব মহলে সচেতনতার তাগিদ শিক্ষামন্ত্রীর। দেশের বিভিন্ন আদালতে ঝুলছে প্রায় ৩১ লাখ মামলা। সাক্ষী হাজির না হওয়া সহ বিচারক ও আদালত সংকটই মামলা জটের প্রধান কারণ, বলছেন বিচারকরা। সিলেট কারাগারে 1 যুগেরও বেশি সময় ধরে বিনা বিচারে বন্দী আছেন 6 জন, মিলছে না জামিন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আইনজীবীদের। এবং নিয়মনীতির তোয়াক্কা না করেই রাজধানীতে ফ্লাইওভারের ওপর বাস থামিয়ে চলছে যাত্রী ওঠানামা। দুর্ঘটনার আশঙ্কা, দায় এড়াচ্ছে সংশ্লিষ্টরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।